নমস্কার, সকলকে স্বাগত জানাই নিউজ রেনেসাঁ বাংলার এই প্রোগ্রামে। আজ আবারও আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি যে বিষয় নিয়ে এই মুহূর্তে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ উত্তাল। বিষয়টা নতুন করে বলার অপেক্ষা রাখে না, সেটা হলো আরজি করে ঘটে যাওয়া সেই জঘন্য ন্যাক্কারজনক ঘটনা। একজন চিকিৎসকের মৃত্যু বলা যায়, অ্যাকচুয়ালি খুন, এটা এক ধরনের, এটাকে খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। তো সেই ঘটনার প্রতিবাদে সমস্ত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ উত্তাল। দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য সবাই সিবিআইয়ের শরণাপন্ন হয়েছে রাজ্য সরকার। এখন সিবিআই শরণাপন্ন হওয়ার পরেও কিন্তু আমরা দেখছি সেভাবে অগ্রগতি কতটা ঘটছে আমাদের কাছে সেটা এখনও অন্ধকারে। তো সেই বিষয় নিয়ে আমরা এখনও দুশ্চিন্তায় আছি এবং যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আছি তারাও এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন আলোচনা করছি বিভিন্ন সময়ে। তো এখন আবারও আমরা আমাদের স্টুডিওতে আজকে পেয়েছি এসএফআই ছাত্রনেতা হাবিব ইকবালকে, নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার। হাবিব, তোমাকে স্বাগত আজকেও আমাদের স্টুডিওতে আবার আসার জন্য ধন্যবাদ। হ্যাঁ, তো যে বিষয়টা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সোশ্যাল নেটওয়ার্ক থেকে সব জায়গায় মানুষের মনে বা মানুষের লিখনিতে ফুটে উঠছে বারবার, সেটা হচ্ছে সিবিআই তো হলো, সিবিআই তদন্ত হচ্ছে, কিন্তু সুবিচার কি হবে? সিবিআই তদন্তে আমরা এর আগে দেখেছি আমাদের রাজ্যে বহু কেস সিবিআইয়ের হাতে গেছে, সারদা নারদা থেকে শুরু করে, কিন্তু সেই কেসগুলো কিন্তু সমাধান হয়নি, মানুষ কেসগুলোর কোনো সদুত্তর বা সুবিচার পায়নি। তো এবারও কি সেভাবেই ধামাচাপা পড়বে? দেখো, তোমাকে আমি বলি, সিবিআইয়ের কথাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রথমে বলেছিলেন যে কলকাতা পুলিশ যদি কেসটাকে ওভারকাম না করতে পারে তাহলে কেসটা সিবিআইকে দিয়ে দেওয়া হবে। এই যে সিবিআইয়ের হাতে কেসটা তুলে দেওয়া এবং এটা কতটা সার্থক হবে সেটা তো আমরা বলতে পারবো না, কারণ ভারতবর্ষের প্রতিটা নাগরিকই আইনের প্রতি শ্রদ্ধাশীল। এবং এই যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা, শুধু সিবিআই বলে না, সে ইডিও হতে পারে, এনসিবি হতে পারে, এই যে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেটা নিশ্চয়ই তোমাকে বলতে হবে না। কারণ এই যে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো এর আগেও বিভিন্ন অর্থনৈতিক দুর্নীতি থেকে শুরু করে আরও যে চাকরি বিক্রি, রেশনের চাল চুরি, এই সমস্ত বিভিন্ন জায়গায় আমরা দেখেছি একাধিকবার কেস কিন্তু এই সিবিআইয়ের হাতে গেছে, ইডির কাছে গেছে। এমনকি আমি নাম করেই বলছি, অনুব্রত মণ্ডলের মতো লোক যারা তৃণমূলের নেতা, তাকে যখন অ্যারেস্ট করার পরে আবার তাকে কোর্ট থেকে বলে দেওয়া হলো যে ওকে ছেড়ে দিতে হবে, কিন্তু যদিও তিনি এখনো পর্যন্ত জেলে রয়েছেন। তাহলে মানুষ কোথাও গিয়ে কি এই সিবিআই বা ইডির উপরে আস্তে আস্তে আস্থাটাকে হারিয়ে ফেলছে, এটা আমার মনে হয়েছে। ঠিক একই রকমভাবে আজকে যে সিবিআই বা ইডির কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন, নিজের ভাইপো যখন কয়লা পাচারের সঙ্গে জড়িত, নিজের ভাইপো বউ যখন সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ছেন, বালি চুরির ক্ষেত্রে তার একাধিক নেতামন্ত্রীদের নাম উঠে আসছে, বা চাকরি চুরি থেকে শুরু করে রেশনের চাল চুরি, সমস্ত জায়গাতে যখন তৃণমূলের একাধিক নেতামন্ত্রী জড়িত, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার দিল্লি সফর করেছেন এবং সেখানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই জায়গায় বসে বৈঠক শেষে তিনি এই রকম সিদ্ধান্তেই উপনীত হচ্ছেন যে বিজেপি কেন্দ্রটাকে চালাবে এবং রাজ্যটাকে চালানো হবে ওই আরএসএস মদতপুষ্ট যে মুদ্রার অন্য পিঠ, সেই তৃণমূল সরকারকে দিয়েই। সুতরাং কেন্দ্রীয় সংস্থাগুলো, এই সিবিআই ইডি, যাদেরকে নিরপেক্ষ থাকার কথা, সঠিক তদন্ত করার কথা, তারা কোথাও না কোথাও গিয়ে এই বিজেপির হয়েই কাজ করছে। আর বিজেপির সঙ্গে তৃণমূলের গোপন আঁতাত থাকার কারণে, গোপন বলবো না, গোপন নয়, প্রকাশ্য আঁতাত রয়েছে, প্রকাশ্য আঁতাত থাকার কারণে কোথাও গিয়ে হয়তো সিবিআইয়ের একাধিক কেস আস্তে আস্তে এভাবে ধামাচাপা পড়ে যাচ্ছে। কিন্তু আমরা আস্থা রাখব, কারণ আমরা ভারতবর্ষের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আস্থা রাখব নিশ্চিতভাবে আরজি কর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা যখন সিবিআই এর কাছে গেছে, নিশ্চিতভাবে এর একটা সঠিক সুরাহা হবে বলে আমরা মনে করছি। একদমই। তো আমরা সকলেই তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের ঊর্ধ্বে কেউ নয়, এমনকি দেশের প্রধানমন্ত্রীও তিনি আইনের ঊর্ধ্বে নন, প্রত্যেকেই আইনের অধীনেই। তবুও জনগণ যেহেতু এই বিষয়টি নিয়ে খুব আবেগপ্রবণ, তারা খুব দ্রুত একটা সমাধান চায়, তো সেইটা নিয়ে আর কি আমাদের বলার।
যে যত তাড়াতাড়ি এই মানে এর সমাধান হয়। তবে অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন এনকাউন্টার করে মারা হবে, সেটা কি বাস্তবে সম্ভব? সেভাবে কি বিচার প্রক্রিয়া চলতে পারে কখনো? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও একবার এক এক রকম কথা বলেছে যে এনকাউন্টার করে মারা দরকার। এনকাউন্টার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে করতে পারবেন না। এনকাউন্টার করতে গেলে পুলিশের স্পেশাল মানে ব্যক্তি দরকার যারা এনকাউন্টার করে। কিন্তু এই যে আরজিকর মেডিকেল কলেজের প্রধান দোষী হিসেবে সাব্যস্ত করা হয়েছে যে ব্যক্তিটাকে, এই সন্দীপ ঘোষ নামের ব্যক্তি, ইনি অর্থনৈতিক বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত। বায়োমেডিক্যাল বিভিন্ন ওয়েস্টেজ সেগুলো পাচার করার ক্ষেত্রে এর নাম বারবার উঠে এসছে, এই ব্যক্তিটার নাম। তাহলে এনকাউন্টার করতে হলে এই ব্যক্তিটাকে এনকাউন্টার করতে হয়। এনকাউন্টার করতে হলে তৃণমূলের নেতা নির্মল মাঝিকে এনকাউন্টার করতে হয়। এনকাউন্টার করতে গেলে তৃণমূলের যে সমস্ত নেতা ওষুধ বিক্রির টাকায় তারা BMW মার্সিডিজ গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে এনকাউন্টার করতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন যে যদি তাদেরকে এনকাউন্টার করা হয়, যদি সঠিক অপরাধীকে এনকাউন্টার করা হয়, তাহলে তৃণমূল দল বলে আর পশ্চিমবাংলায় কিছু থাকবে না। কারণ পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা, লোকসভার সমস্ত জায়গাতে এই সমস্ত নেতা মন্ত্রীরা তারাই ছাপ্পা মারে, তারাই অ্যান্টি সোশ্যাল বাইরে থেকে নিয়ে এসে তারা ভোট লুট করে। সুতরাং এখানে যে ছেলেটাকে সিভিককে বলির পাঠা করা হয়েছে তাকে এনকাউন্টার করার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনো বলছেন না যে নির্মল মাঝিকে এনকাউন্টার করতে হবে, সন্দীপ ঘোষকে এনকাউন্টার করতে হবে। তাহলে এই যে এনকাউন্টার করার এই যে গল্প, এটা একেবারেই ভিত্তিহীন। তাছাড়া আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই উত্তরসূরি হিসাবে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা বারবার শুনে আসছি, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও একটা গোপন আঁতাতের সঙ্গে জড়িয়ে আছে এই সমস্ত নেতামন্ত্রীদের সঙ্গে, যার কারণেই তিনি বারবার করে বলছেন এবং তিনি চাইছেন সঠিক যে অপরাধী তাদেরকে সিবিআই থেকে দূরে রাখতে। কারণ যদি তারা সঠিকভাবে ধরা পড়ে যায় তাহলে হয়তো তৃণমূলেরই আদতে ক্ষতি হবে। সেই জন্য তিনি বারবার করে বলতে চাইছেন যে এদেরকে এনকাউন্টার করে দেওয়া হোক। এনকাউন্টার কিন্তু কখনোই বলছেন না যে এই নির্মল মাঝিদের মতো লোকদেরকে এনকাউন্টার করা হোক। আচ্ছা হাবিব, তোমাকে একটা জিনিস মানে জানাই, হয়তো তুমিও জানো বিষয়টা। এই সম্প্রতি এই যে আরজিকর কাণ্ডের ভিতরেই আরেকটা ঘটনা কিন্তু এই মুহূর্তে একটা মানে খবরের শিরোনামে, যেটা হলো বিজেপির অত্যাচারে তৃণমূলের একজন মহিলা তাকে নগ্ন করে তাকে ঘোরানো হয়েছে, নন্দীগ্রামের ঘটনা, এবং তার প্রতি শারীরিক অত্যাচার করা হয়েছে। এটা নিউজে এসছে, যদিও সেভাবে আরজিকর কাণ্ডের এতে হয়তো চাপা পড়ে গেছে, সেটা নিয়ে কারোর প্রতিবাদ করতে আমরা সেভাবে দেখিনি। আরও একটি ঘটনা, উত্তরাখণ্ডে একজন নার্স, একজন চিকিৎসা কর্মী, তাকে হত্যা করা হয়েছে, খুন করা, ধর্ষণ করা হয়েছে। আমি একটু স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা, এই একটা সংবাদপত্রের হেডলাইন, সেটা আমরা দেখাচ্ছি। তো এই যে দুটো ঘটনা পাশাপাশি ঘটছে, এই আরজিকরের সমসাময়িক ঘটনা, নিঃসন্দেহে একটা ন্যাক্কারজনক ঘটনা এগুলো, কিন্তু সেটা নিয়ে কিন্তু কারোর কোনো প্রতিবাদ করতে আমরা দেখছি না, যেটা আরজিকর নিয়ে দেখছি। তো এটা কি বলবে, মানে এটা কি এক ধরনের পক্ষপাতদুষ্ট, মানে একদিকে মানে পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে জিনিসটা? দেখো, এখানে পক্ষপাতের কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ হচ্ছে শুধু যে আজকে উত্তরাখণ্ডে পুষ্কর সিং ক্ষমতায় আছে এবং তারই ক্ষমতার সময়ে এরকম একটা মেয়েকে রেপ করা হচ্ছে, বা এর আগেও যখন আমরা গুজরাটের কথা দেখেছি সেখানে যে গণহত্যা চালানো হয়েছিল, সমস্ত জায়গাতেই আমরা বামপন্থীরা একটাই কথা বলেছিলাম, যারা অত্যাচারী তাদের দ্বিতীয় কোনো জাত হয় না। যারা অত্যাচারী তাদের একটাই জাত, তারা হচ্ছে স্বৈরাচারী। তার চেয়ে আরও বড় কথা যেটা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে আরজিকরের ঘটনা নিয়ে বামেরা এত বেশি মানে উত্তাল, কিন্তু অন্যান্য রাজ্যে যখন বা এই উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলোতে যখন এই রকম ঘটনা ঘটছে তখন বামেরা চুপ কেন? তুমি নিশ্চয়ই এটাই বলতে চেয়েছো, সেটা আমি বুঝতে পারলাম। দেখো, বামেরা তো কখনোই চুপ নয়। পৃথিবীর যে প্রান্তে যেখানেই অন্যায় হবে, অত্যাচার হবে, শোষণ হবে, নিপীড়ন হবে, ধর্ষণ হবে, খুন হবে, প্রতিটার বিরোধিতা এই বামপন্থীরা করে যাবে। কারণ বামেরা কেউ অন্যায়ের আপোষ করে না, সেটা তুমি খুব ভালো করেই জানো।
না হলে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের 34 বছর ক্ষমতাকালীন বিভিন্ন নেতামন্ত্রীরা যারা বামফ্রন্টের আমলে ক্ষমতায় ছিলেন, রাজ্যটাকে আস্তে আস্তে আরও উন্নত রাজ্যে পরিণত করার চেষ্টা করেছেন, তাদেরকে একাধিকবার একাধিক সময়ে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু আজকে উত্তরাখণ্ডের ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তুলে ধরছেন। কোথাও এমনটা নয় তো যে 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছিলেন একটাই কথা বলে যে তিনি বাংলার মেয়ে, বাংলার মেয়েদেরকে সুরক্ষা তিনি দেবেন, তাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্যে বাংলার মানুষ যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়। এবং সেক্ষেত্রে মানুষ বামফ্রন্টকে দূরে সরিয়ে রেখে, বামপন্থীদেরকে দূরে সরিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার নিজের মেয়ে হিসেবে মেনে নিয়ে সাধারণ মানুষ ব্যাপক ভোটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেও কিন্তু আমরা দেখেছি হাঁসখালির ঘটনা ঘটেছে, এবং সেই হাঁসখালিতে যিনি এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত তাকে প্রকৃত সাজা দেওয়া হয়নি, সেও কিন্তু এই তৃণমূল কংগ্রেসের আমলে। কারণ কি, যে অভিযুক্ত ছিল সে ছিল তৃণমূলের নেতা ঘনিষ্ঠ, তাই তাকে শাস্তি দেওয়া সম্ভব হয়নি তৃণমূলের পক্ষে। শুধু এই হাঁসখালির কথা আমি বলবো না, এর আগে আরও বিভিন্ন ক্ষেত্রে যেমন আসিফা ধর্ষণ কেসেও আমরা দেখেছি, বা যেমন কামদুনি কেসের ক্ষেত্রেও আমরা দেখেছি। এই সমস্ত জায়গাগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চুপ রয়েছেন, এই সমস্ত জায়গাগুলোতে বিশেষ করে। তার কারণ হচ্ছে, যে খুন করেছে বা যে ধর্ষণ করেছে সে নিজের তৃণমূলের লোক, সে নিজের তৃণমূল নেতার ঘনিষ্ঠ। তাহলে এমনটা কি কোথাও বলা যেতে পারে যে যারাই তৃণমূল ঘনিষ্ঠ হবে, তৃণমূল নেতার সহকারী হবে, তারা নির্দ্বিধায় ধর্ষণ করে যেতে পারবে, নির্দ্বিধায় খুন করে যেতে পারবে? এমনটা তো নয়। তাহলে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেখানেই ধর্ষণ হোক না কেন, বামেরা সোচ্চার। এবং এই যে সোচ্চার, সেই সোচ্চারের ফলেই কিন্তু বাংলা আস্তে 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 এই বাংলাতে মেয়েরা দিনের পর দিন রাতটাকে দখল করতে পারছে। এবারে তুমি যদি আর এই প্রসঙ্গেও আসবো যে এই পোস্টটাও কিন্তু এখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে পশ্চিমবঙ্গ বলেই আজ গণতন্ত্র আছে, আর গণতন্ত্র আছে বলেই পশ্চিমবঙ্গের মেয়েরা রাত দখল করতে পারছে, নির্বিঘ্নে তারা প্রতিবাদ করতে পারছে। এটাও কিন্তু আমাদের কাছে একটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষের কিন্তু দাবি, মানে অনেকেই, মানে বিশেষ করে তৃণমূল কর্মী যারা, তাদের ফেসবুকে সোশ্যাল মিডিয়া খুঁজলেই দেখা যায় যে তারা এই পোস্টটা করছেন। তো এই বিষয়ে তোমার মতামত কি? দেখো, পশ্চিমবঙ্গে মেয়েরা কতটা সুরক্ষিত সেটা পশ্চিমবঙ্গের মেয়েরা ভালো করেই জানে। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুরক্ষার কথা বলছেন, তার দলের নেতারা সুরক্ষার কথা বলছেন। শুধু পশ্চিমবাংলা নয়, তুমি যদি কেরালাতেও যাও তাহলেও দেখতে পাবে সেখানেও মেয়েরা রাত্রে ঘুরে বেড়াতে পারে। তাহলে এটা শুধু স্পেসিফিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হলো না। তাছাড়া উনি বলছেন যে মেয়েরা রাত দখল করেছে। মেয়েরা যখন রাত দখল করছে আরজিকর ঘটনার প্রতিবাদে, তখনই তৃণমূলের নেতা তারা অন্য কথা বলছেন, বলছেন এরা রাত্রে নিজের স্বামীদেরকে দখল করতে পারে না, রাত্রে স্বামী অন্য জায়গায় চলে যাচ্ছে আর এরা এসেছে রাত দখল করতে। কতটা নির্লজ্জ বেহায়া না হলে এরকম কথা একজন তৃণমূলের নেতা বলতে পারে? তারা তো তাদের নিজের যে অধিকার, নিজেদের যে সুরক্ষা, সেই নারী সুরক্ষা সুনিশ্চিত করার জন্যই তারা রাত দখল করেছিল। তাছাড়া তুমি বলছো যে মেয়েরা রাত দখল করেছে বাংলাতে বলেই সম্ভব হচ্ছে। রাত দখল করেছিল ঠিক আছে, কিন্তু যে আরজিকরের সামনে অবস্থান বিক্ষোভ করছিল বাম, ছাত্র, যুব, মহিলা এবং আরও যে কোনো রাজনৈতিক ব্যানারে না থাকা এমন সাধারণ মানুষজনও ছিল সেখানে, কিন্তু সেখানে কেন পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়ল? সেখানে একদল দুষ্কৃতী, তৃণমূলের দুষ্কৃতী, তারা হঠাৎ করে আরজিকর মেডিকেল কলেজের মধ্যে ঢুকলো, ভাঙচুর করলো। তাহলে মেয়েদের নিরাপত্তাটা কোথায়? আসল কথা হচ্ছে, যেখানে আমরা দেখছি পুলিশ মানে নিজেরাই সুরক্ষিত নয়, পুলিশ আক্রান্ত হচ্ছে, পুলিশকে আক্রান্ত করা হচ্ছে, তাদেরকে লাঠি মেরে বা পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। একজন মহিলা পুলিশকর্মী, তার চোখ অন্ধ হয়ে গেছে এই ঘটনায়, এবং পুলিশকে তাড়া করে মারা হচ্ছে। আমরা এর আগে দেখেছি পুলিশকে বিভিন্নভাবে, পুলিশকে চেয়ারের নিচে, টেবিলের নিচে পালাতে হয়েছে এর আগে অনেকবার, বিভিন্ন খবরে আমরা দেখেছি। যেখানে পুলিশের নিজের নিরাপত্তা নেই, সেখানে পুলিশ কিভাবে জনগণকে নিরাপত্তা দেবে? দেখো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলে একটু বেঁকাতেই হয়।
বর্তমান রাজ্যের পুলিশ তৃণমূলের দালালে পরিণত হয়েছে এবং দীর্ঘদিন ধরে এই তৃণমূলের দালালি করে যাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। ফলে মেয়েরা যখন রাত দখল করতে নামছে, তারা তাদের নিজেদের অধিকারটাকে সুনিশ্চিত করতে চাইছে। ফলে সেখানে যতক্ষণ পুলিশ যদি ছত্রভঙ্গ করার চেষ্টা করে, পুলিশ যদি ছাত্র যুব মহিলাদের যে শান্তিপূর্ণ মিছিল, সেই শান্তিপূর্ণ মিছিলে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, টিয়ার গ্যাসের শেল ছুড়ে জল কামান মারতে চেষ্টা করে বা লাঠিচার্জ করার চেষ্টা করে, সেক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রী মহিলা যুব যারা আছে তারা তো প্রতিবাদ করবেই। কারণ এটা ভারতবর্ষ, এখানে প্রত্যেককে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করার অধিকার দেওয়া হয়েছে। নিজেকে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করার পাশাপাশি তাদেরকে নিজেদের বিক্ষোভেও অংশগ্রহণ করা যাবে, যদি বিক্ষোভটা শান্তিপূর্ণ হয়। তাহলে শান্তিপূর্ণ মিছিল, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ কেন লাঠিচার্জ করতে চাইবে? শুধুমাত্র এই তৃণমূলের নেত্রীর কথাতে? তাহলে পুলিশ যখন তৃণমূল নেত্রীর দালালে পরিণত হয়েছে, তখন দালালদের যে পরিণতি হওয়ার কথা সেই পরিণতি হবে। এক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই। তাছাড়া পুলিশ, রাজ্যের পুলিশ তৃণমূলের নেত্রীর পা চাটতে 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 জিভগুলো 6 থেকে 7 ইঞ্চি পুরু করে ফেলেছে। স্বাভাবিকভাবে কতদিন এইভাবে চাটা যাবে সেটাও একটা বড় প্রশ্নের ব্যাপার, তাই না? পুলিশ যখনই, আমরা বারবার করে বলছি, পুলিশ যদি তৃণমূলের ধামা ধরা বন্ধ করে সঠিক পথে রাজ্যটাকে নিয়ে যেতে পারে, আইন শৃঙ্খলাকে ঠিকমতো বজায় রেখে যদি শান্তিপূর্ণ মিছিলটাকে শান্তিপূর্ণভাবে চালাতে দেয়, তাহলে পুলিশকে তো আক্রান্ত হতে হয় না। পুলিশ তৃণমূলের ধামা ধরলে, অন্যায়ের পক্ষে থাকলে পুলিশকে টেবিলের তলায় লুকোতে হবে না, আমি একটু অন্য অ্যাঙ্গেলে বলেছিলাম প্রশ্নটা। এই আরজি করে যেখানে পুলিশ যেভাবে আক্রান্ত হলো দুষ্কৃতীদের হাতে, সেখানে পুলিশকে তো আরও একটু কঠোর হওয়া উচিত ছিল। সেখানে এটাকে প্রোটেক্ট করা উচিত ছিল আরও বেশি ফোর্স দিয়ে। কারণ যেখানে এই যে প্রমাণগুলো লোপাট হয়ে গেল, এই যে হামলা যারা চালালো, কে বা কারা চালিয়েছে, কোন দলের, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু তার ফলে আলটিমেটলি কি হলো, আমাদের বিচারের কাজটা আরও ডিলে হয়ে গেল। আরও অনেক সময় দেখা যায় অনেক তথ্য প্রমাণ এমন থাকে যেগুলো লোপাট হয়ে গেলে আদৌ কোনো এভিডেন্সের অভাবে অনেক সময় আমরা দোষী জেনেও দোষীকে আমরা শাস্তি দিতে পারি না, যেহেতু তার এগেনস্টে কোনো প্রমাণ নেই, তাই না? শুধুমাত্র এভিডেন্সের অভাবে অনেক অপরাধী ছাড়া পেয়ে যায়। তো সেই জায়গাটাই তো আজকে অনেক বেশি সুবিধা করে দিল পুলিশই, আমি বলবো। কারণ পুলিশ যদি একটু সচেতন থাকতো, তাহলে হয়তো আরও বেশি তথ্য প্রমাণ আমরা পেতাম, যেটা হয়তো আজকে পাবো না। এই পুলিশের অসচেতনতা এবং সার্বিকভাবে পুলিশ মন্ত্রী যিনি, তারও একটা এখানে দায়বদ্ধতা থেকে যায়। কি বলবে? দেখো, আরজি কর মেডিকেল কলেজে যেদিন ভাঙচুর করা হচ্ছে, সেদিন পুলিশের এই যে এত বড় সেটা কোথায় ছিল? পুলিশ সেদিন কেন কিছু করতে পারলো না? যেদিন আরজি করের মধ্যে ভাঙচুর করেছে তৃণমূলের নেতারা, তৃণমূলের দুষ্কৃতীরা, সেদিন পুলিশ কোথায় ছিল? যেদিন হাঁসখালিতে ধর্ষণ হয়েছিল, সেদিন পুলিশ কোথায় ছিল? যেদিন আসিফা খুন হচ্ছে, সেদিন পুলিশ কোথায় থাকছে? যেদিন কামদুনি ঘটনা ঘটছে, সেদিন পুলিশ কোথায় থাকছে? তাহলে পুলিশ কোথাও গিয়ে শুধুমাত্র তৃণমূল নেতাদের সিকিউরিটি বাড়ানোর চেষ্টা করছে, এছাড়া আর কিচ্ছু নয়। স্বাভাবিকভাবে পুলিশকে এই পরিস্থিতি নিজেকে বহন করতেই হবে। একদমই। তো সব থেকে আশার আলো যেটা আমরা দেখতে পাচ্ছি, মানুষ কিন্তু পথে নেমেছে। মানুষ কিন্তু কোনো রাজনীতি, রং, ধর্ম, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে আজকে কিন্তু জাস্টিস চাইছে, বিচার চাইছে, যেটা খুবই পজিটিভ। মানুষের এই যে গণ আন্দোলন, এটাই কিন্তু আগামী দিনে পথ দেখাবে এবং সুবিচার পাইয়ে দেবে, এই আশা রাখি। এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি আমরা আস্থা রাখছি। আজকে আমরা বিচারপতিকে দেখেছি, তিনিও যথেষ্ট পজিটিভলি তিনি মুভ করেছেন বিষয়টা নিয়ে। তিনি যথেষ্ট পজিটিভ এবং দোষীদের দ্রুত শাস্তি সবাই কামনা করছে। এখন সময় বলবে সেটা কিভাবে হয়। আপনারা চোখ রাখুন নিউজ রেনেসাঁ বাংলায়। আমরা আরও আপডেট নিয়ে আসবো বিভিন্ন সময়, বিভিন্ন পর্যালোচনা, এবং আমাদের সঙ্গে বিভিন্ন ব্যক্তিরা থাকবেন। হাবিব ইকবাল আজকে ছিল, তাকেও ধন্যবাদ জানাই। আজকে অনুষ্ঠান দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।